কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এখানে সাজানো হয়েছে। এছাড়া আপনারা জানেন যে বেগম জিয়া অসুস্থ হয়ে এভার কেয়ারে ভর্তি হওয়ার পর সরকারের পক্ষ থেকে তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে, রাষ্ট্রের বিশেষ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, যার ফলে স্বাভাবিকভাবেই তিনি কিন্তু তার এই শেষ যাত্রাটি অনেকটা নিরাপত্তার মধ্য দিয়েই পার করতে হচ্ছে সাধারণ মানুষকে। শেষ যাত্রায় অর্থাৎ নামাজের জানাজায় অংশ নিতে হচ্ছে। এবং এখানের যেই মাইকগুলো লাগানো হয়েছে, সাউন্ড সিস্টেমগুলো, এখানে কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে বেগম জিয়ার সেই আপোষহীন দৃঢ় কণ্ঠের যে বক্তব্যগুলো ছিল, যেগুলো মানুষকে অনুপ্রাণিত করেছে, উজ্জীবিত করেছে। বিশেষ করে শেখ হাসিনার শাসন আমলে তার উপর যেই নির্যাতন চালানো হয়েছিল, স্টিম রোলার চালানো হয়েছিল, তিনি মানুষের ভোটের অধিকারের দাবি করেছিলেন, যেখানে শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিলেন, মানুষের মুক্ত চিন্তার অধিকার কেড়ে নিয়েছিলেন। তখন কিন্তু বেগম জিয়া দমে যাননি। তখন কিন্তু তিনি তার দৃঢ় কণ্ঠে বলেছিলেন যে এই দেশ এবং দেশের মাটি তার শেষ ঠিকানা, তাকে বিদেশে পাঠানোর ষড়যন্ত্র হচ্ছে। এটি জানিয়েও কিন্তু তিনি বারবার দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন যে যদি কখনো এমনটা হয়, ধরে নেবেন যে তিনি তাদের পাশেই রয়েছেন, এই দেশই তার শেষ ঠিকানা, দেশের বাইরে কিন্তু তার কোনো ঠিকানা বা আশ্রয়স্থল নেই, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। সেই ভাষণগুলো কিন্তু এখানকার যে সাউন্ড সিস্টেম রয়েছে সেখানে থেকে বেজে আসছে এবং কিছুক্ষণ পর পর আমরা শুনছি যে কোরআন তালাওয়াত হচ্ছে। অর্থাৎ নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই নামাজের জানাজার আয়োজনটি সম্পন্ন করা হয়েছে এবং এর পুরো দেখভালের দায়িত্ব আমরা দেখছি যে সরকারিভাবেই করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যদিও বিএনপি নেতারাও এখানে রয়েছেন, তদারকি করছেন। প্রথমবারের মতো বেগম জিয়া 1991 সালের যে 27 ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল স্বৈরশাসক এরশাদের পতনের পর, সেই নির্বাচনের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো বিএনপিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এবং সারা মুসলিম বিশ্বের মধ্যে বলা হয় বেগম জিয়াকে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এবং তার এই দৃঢ় চেত মনোবল, তার এই দেশপ্রেম কিন্তু সারা বিশ্বেই প্রশংসিত হয়েছে। বিভিন্ন নেতাদের মুখেও কিন্তু বেগম জিয়ার দেশপ্রেম নিয়ে আমরা শুনেছি, প্রশংসার বাণী শুনেছি, যে তার এই অবিচল আস্থা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সেটি আসলে মানুষকে উজ্জীবিত করেছে। তিনি এই দেশপ্রেমের জন্য তার স্বামীকে হারিয়েছেন, সর্বশেষ শেখ হাসিনার শাসন আমলে তার ছোট সন্তান আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন। অর্থাৎ পরিবারকেও কিন্তু তিনি হারিয়ে ফেলেছেন শুধুই তার দেশপ্রেমের জন্য, দেশকে ভালোবাসার জন্য। পরিবারের চেয়ে তিনি দেশকে বেশি ভালোবাসতেন এবং সেই ভালোবাসার প্রমাণে কিন্তু আমরা দেখছি যে আজকে হাজার হাজার লাখো লাখো মানুষ কিন্তু তার জানাজায় অংশ নিতে এই মানিক পে অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, নবীন থেকে প্রবীণ, বিভিন্ন বয়সী মানুষ, নারী পুরুষ সবাই কিন্তু আজকে এই জানাজায় অংশ নেওয়ার জন্য সমবেত হচ্ছেন। 1991 সালের 19 মার্চ বেগম খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদ প্রজাতন্ত্রী বাংলাদেশ প্রধানমন্ত্রী নিযুক্ত এবং তিনি এই বেগম খালেদা জিয়ার হাত ধরেই কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় ফিরে আসেন এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সারা দেশের মানুষ আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর সারা পৃথিবী দেখেছিল যে মানুষ কতটা ভালোবাসতে পারে একজন দেশের নেতাকে। লাখো লাখো মানুষ তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় অংশ নিয়েছেন, সারা দেশবাসী কেঁদেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। তো তারই আদর্শে উজ্জীবিত হয়ে কিন্তু বেগম খালেদা জিয়া। দর্শক, জিয়াউদ্দিনে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জুয়েল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জিয়াউদ্দিনই তো বেগম জিয়াতে
মুক্ত করা হবে এমনটি আমরা জানি, এবং সেখানে আসলে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? জিয়া উদ্যানের সবশেষ পরিস্থিতি কি, নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা জোরদার সেখানে, সবকিছু মিলে আমাদেরকে জানাবেন। অতসী, আমরা কিছুক্ষণ আগে যখন এখানে আসি, আমরা এখানে যেটা দেখতে পেয়েছি, আপনি সবশেষ পরিস্থিতির কথা জানতে চেয়েছেন। তো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার মরদেহ প্রথমে, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে প্রথমে মানিক মিয়া এভিনিউতে তার জানাজার জন্য নেওয়া হবে, এবং তার পরবর্তীতে জানাজা শেষে আসলে এই জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে মাজার রয়েছেন, সমাধিস্থল, সেই সমাধিস্থলের পাশেই তাকে দাফন করার আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আমরা সকাল থেকে এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য, অর্থাৎ সকল বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যেন তার দাফন কার্য সম্পাদন করা হয় সেই বিষয়টা তারা নজরে রেখেছেন। এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে র্যাব, বিজিবি, পুলিশ এবং সাদা পোশাকে, যেমন সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও এখানে উপস্থিত আছেন। এবং আমরা এখানে সকালে এসে যেটা দেখতে পেয়েছি যে সাধারণ উৎসুক জনতার অনেক ভিড় ছিল। বিএনপির নেতাকর্মীরা যারা ছিলেন তারা এখানে জড়ো হয়েছিলেন, প্রায় হাজারখানেক মানুষের মতো এখানে জড়ো ছিলেন। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে আসলে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে এই দুই সড়কের অর্থাৎ বিজয় সরণির ওই দিকে নিয়ে যাওয়া হয়, অন্যদিকে মোহাম্মদপুরের ওই দিকটায় সরিয়ে দেওয়া হয়। তো সার্বিকভাবে এখানে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখানে র্যাবের ডগ স্কোয়াড এবং সেনাবাহিনীর ডগ স্কোয়াড তারা পুরো এলাকাটা সুইপিং করেছেন। কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বা কোনো ধরনের নাশকতা যেন কোনো মহল এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন কার্যকে ঘিরে যেন করতে না পারে, সেই দিকগুলো তারা নজরে রেখেছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে রেখেছেন। আপনাকে বলে রাখতে চাই যে এমনকি গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি, আমাদেরকেও নির্দিষ্ট দূরত্বে এখন পর্যন্ত রাখা হয়েছে। ভেতরে আমরা কখন নাগাদ প্রবেশ করতে পারবো সেই জিনিসগুলা এখনো নিশ্চিত করা হয়নি। অন্যদিকে যেহেতু তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, তো বেগম খালেদা জিয়া, তাকে রাষ্ট্রীয়ভাবে যে সম্মাননা দেওয়ার বিষয়গুলো, সেই সম্মাননাগুলো তদারকি করছেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সদস্যরা। তারা এরই মধ্যে বিভিন্নভাবে মহড়া দিয়েছেন। অন্যদিকে বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্যরাও এখানে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। আপনাকে বলে রাখতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে সমাধিস্থল রয়েছে তার ঠিক পূর্ব পাশে 4 ফুট বাই 7 ফুট করে নতুন করে কবর খোঁড়া হয়েছে এবং সেখানেই দাফন করা হবে সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এবং আমরা কথা বললে জানতে পেরেছি যে গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে অবয়ব ঠিক রেখেই যেন এই সমাধিস্থলের কাজ সম্পন্ন করা হয়, দাফন কাজ সম্পন্ন করা হয়, সেই বিষয়গুলো তারা নজরে রেখেছেন। এই কাজটি 2002 সালে, অর্থাৎ জিয়ার মাজার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার, এটি সংস্কার করা হয় 2002 সালে এবং সেই সংস্কারের কাজটি মূলত সে সময়ের তৎকালীন গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বসত আর্কিটেক্টের মাধ্যমে সম্পন্ন করা হয় এবং সেই প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী ছিলেন মাসুদুর রহমান। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার ও মাজার প্রাঙ্গণ ফুটিয়ে তোলার পাশাপাশি আরও আনুষঙ্গিক অনেক কাজ বাকি যেগুলো রয়েছে সেগুলো তারা সম্পন্ন করবেন। বলে রাখা ভালো যে বিগত সরকারের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারকে ঘিরে ব্যাপক রাজনীতি হয়েছে, ব্যাপক কূটকৌশল হয়েছে এবং সেই বিষয়গুলো নজরে রেখে যেন আগামীতে কোনো সরকার যেন এই মাজারকে ঘিরে কোনো ধরনের রাজনীতি বা কোনো ধরনের সংযোজন বিয়োজন বা কোনো ধরনের করতে না পারে, সেই বিষয়গুলো তারা নজরে রেখে তাদের স্থাপত্য শৈলী ফুটিয়ে তুলবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। আর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী আমাদেরকে যেটাই মুঠোফোনে জানিয়েছেন যে কবর খোঁড়ার সাথে সাথে একইভাবে যে মার্বেল পাথর দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যে কারুকার্য করা হয়েছিল সেই একইভাবে কারুকার্য করা হবে, একই সাথে সবুজ ঘাস দিয়ে মুড়িয়ে দেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার
সমাধি। তো এখন পর্যন্ত বলা যায় যে সার্বিকভাবে প্রস্তুত রয়েছে এখানকার সকল আয়োজন। বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত আছেন, তারা কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। বিজয় সরণি থেকে মূলত এই সড়কটি পুরোপুরিভাবে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। যারা প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে কঠোর তল্লাশির মধ্য দিয়ে যান চলাচল যেমন বন্ধ রয়েছে, এবং অন্যদিকে যারা প্রবেশ করছেন তাদেরকে কঠোর তল্লাশির মধ্য দিয়ে এই সমাধিস্থলে আসার সুযোগ করে দেয়া হচ্ছে। তবে দর্শনার্থী যারা আছেন বা বিএনপি নেতাকর্মীরা যারা আছেন তারা এই সমাধিস্থল পর্যন্ত আসতে পারবেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে নিশ্চিত করা হয়নি। অন্যদিকে যদি বলে রাখা হয় যে আমরা মানিক মিয়া অ্যাভিনিউর সড়ক ধরে এই জিয়া উদ্যানের সামনে এসেছি, তো সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম যেন কোনো সুযোগ সন্ধানী কেউ যেন করতে না পারে সেই বিষয়গুলো নজরে রাখা হয়েছে। এখন যে সমাধিস্থল রয়েছে, সমাধিস্থলে শহীদ জিয়ার সমাধিস্থল, সেখানে গার্ড অফ অনার দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে সেনাবাহিনীর চৌকস দল তারা মহড়া দিচ্ছেন এবং সেখানে সকল বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত আছেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাদেরও আমরা দেখেছি, তারা সেখানে গিয়ে তদারকি করছেন। বলা যায় যে পুরো জিয়া উদ্যান অর্থাৎ বিজয় সরণি থেকে চতুর্দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে আনা হয়েছে এবং সেক্ষেত্রে বলা যায় যে পুরো এলাকাটি এখন পর্যন্ত নিরাপদ আছে। সবাই অপেক্ষা করছেন যে জানাজা শেষে, যেহেতু জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে, সেখানে জানাজা শেষে তার মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং দাফন কার্য সম্পন্ন করা হবে। দর্শক যারা এই মুহূর্তে দেশ টেলিভিশনের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে আবার নতুন করে জানিয়ে রাখতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে, যে কবর রয়েছে, সেই কবরের ঠিক পূর্ব পাশে সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর এরই মধ্যে খোঁড়া হয়ে গেছে এবং সেই কবরটির পরিধি হলো 4 ফুট বাই 7 ফুট, যা পরবর্তীতে সাদা মার্বেল পাথর দিয়ে একই নির্মাণ শৈলী বজায় রেখে সাদা মার্বেল পাথর দিয়ে সেটি আবার কারুকাজ করা হবে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য বিভাগ থেকে। অন্যদিকে বলে রাখতে চাই, এই ব্রিজটি, আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন দর্শকরা, এই ব্রিজটি দিয়ে যারা বিএনপি নেতৃবৃন্দে যারা আছেন, এছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা যারা আছেন তারা প্রবেশ করবেন এবং সামনে কিন্তু আরও নিরাপত্তা বলয় রয়েছে। যেমন সামনে নিরাপত্তার জন্য আর্চওয়ে রাখা হয়েছে, মূল সমাধিস্থলে প্রবেশ করার জন্য সেই আর্চওয়ের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তারপরে দর্শনার্থী বা যারা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন তাদেরকে সেখানে যেতে হচ্ছে। দেশ টিভির দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বর্ণাঢ্য জীবন ছিল প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে। তিনি গৃহবধূ থেকে পরবর্তীতে 10 বছরের মাথায় তার স্বামী অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তাকে হত্যা করার পর তিনি যখন বিএনপির দায়িত্ব বুঝে নেন, এর পরবর্তীতে 10 বছরের মাথায় তিনি সরকার গঠন করেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠন করেন এবং সেবারই তিনি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। অর্থাৎ 1989 সালে স্বৈরাচার এরশাদ সরকারের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে তিনি কঠোর ভূমিকা পালন করেন এবং সে সময় তাকে বেগম খালেদা জিয়াকে 3 বার কারাভোগ করতে হয়েছে এবং সেই কারাভোগকালীন সময়েও তিনি স্বৈরাচার এরশাদ সরকারের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সাথে আপোষ না করার কারণে এর পরবর্তী সময় থেকে তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত হয়ে যান এবং এই আপোষহীন নেত্রী হিসেবে পরবর্তীতে তিনি তুমুল জনপ্রিয়তা পান। আর বাংলাদেশের ইতিহাসে বলা যায়, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি
যতগুলো নির্বাচনে তিনি অংশ নিয়েছেন, যতগুলো আসনে নির্বাচনে অংশ নিয়েছেন, সবগুলো আসনে তিনি নিরঙ্কুশভাবে জয়লাভ করেছেন। মানে এই ধরনের নজির আসলে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। তো সব মিলিয়ে বলা যায় যে ওনার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের যে ইতিহাস, সেই ইতিহাসের পরিসমাপ্তি ঘটে গতকাল অর্থাৎ 30 ডিসেম্বর। তো আর এর মধ্য দিয়ে 1900 তার বড় ছেলে তারেক রহমান সবশেষ অর্থাৎ তারেক রহমান সবশেষ দেশে আসার পর, যুক্তরাজ্য থেকে দেশে আসার পর তিনি তার শারীরিক খোঁজ খবর নিয়ে পরবর্তীতে রাজধানীর একটি হসপিটালে তার শারীরিক খোঁজ খবর নেওয়ার পরে চিকিৎসকরা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। বলা যায় যে তার চলে যাওয়া আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ তিনি যেমন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একই সাথে আপসীন নেত্রী ছিলেন এবং গণতন্ত্রের জন্য তিনি অবিচ্ছিন্নভাবে লড়াই করে গিয়েছেন। এবং বলা যায় তিনি বেগম খালেদা জিয়া যখন তার সংসার জীবন ছিলেন, তিনি 20 বছরের তার সংসার জীবন অতিবাহিত করেছেন এবং সেই সংসার জীবন অতিবাহিত করার পরও তিনি যখন রাজনীতিতে ফিরে আসেন, 40 বছরের বেশি সময় ধরে তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং তার রাজনৈতিক এই সময়টায়, এই 40 বছরের এই সময়টায় তিনি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা। আপনারা দেখছেন যে আসলে গুলশানে বেগম জিয়ার যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজার সামনে থেকে কে বহনকারী যে ফ্রিজিং গাড়ি, সেই গাড়িটি কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যেই বের করবে। আমরা যেটি দেখছি যে আসলে তাকে তার জানাজা স্থলে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে। আমরা দেখছি যে আসলে যারা SSF এর যে সদস্যরা রয়েছেন এবং তার যে গাড়িগুলোতে নেওয়া হবে এবং তার যে স্বজন যারা জানাজায় অংশগ্রহণ করতে যাবেন, তারা কিন্তু গাড়িতে উঠছেন, তারাও কিন্তু আসলে গাড়িতে উঠছেন এবং পুরো প্রস্তুতি হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরোজা থেকে তাকে বহনকারী যে গাড়িটি, সেটি হয়তো জানাজার স্থলের উদ্দেশ্যে রওনা করবেন। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আসলে এখানে তাকে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে গুলশান 2 হয়ে তার গাড়িবহরটি যাবেন এবং রাস্তাগুলোতে কিন্তু পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশ সদস্যরা সেটি নিশ্চিত করছেন, এছাড়া অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সেইগুলো নিশ্চিত করছেন। তবে জানিয়ে রাখি যে বেগম জিয়ারকে কিন্তু সকালে 9:15 সময় ঠিক এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে তার এই বাসভবন যমুনা, যেই বাসভবনকে ঘিরে তার অনেক অনেক স্মৃতি তার এখানে আছেন এবং এখানেই কিন্তু অপেক্ষা করছিলেন তার যে নিকটতম যারা স্বজন রয়েছেন, কাছের স্বজন যারা রয়েছেন, তারা কিন্তু এখানেই ছিলেন। তাদেরকে শেষবারের জন্য দেখানোর জন্য, শেষ বিদায় দেওয়ার জন্যই কিন্তু বেগম জিয়ার মরদেহটি এখানে নিয়ে আসা হয়েছিল। এতক্ষণ পর্যন্ত এখানে ছিল। এখন ঠিক আমরা যেতটুকু দেখতে পাচ্ছি যে হয়তো তাকে কিছুক্ষণের মধ্যেই বাসা থেকে বের করে তাকে নিয়ে যাওয়া হবে জানাজা স্থলের উদ্দেশ্যে। এই মুহূর্তে দেখছি যে দলের যারা নেতাকর্মী রয়েছেন অনেকেই কিন্তু আসলে সেখান থেকে বের হয়ে আসছেন, অর্থাৎ তারাও জানাজার দিকে যাবেন হয়তো অল্প সময়ের মধ্যেই। ইতিমধ্যে আসলে যে সংসদ ভবন এলাকা জনসমুদ্রে পরিণত হচ্ছে। তারা আসছেন দেশের করার জন্য। এবং বলে রাখি, আসলে বাংলাদেশের যারা বিপ্লবী বা রাজনীতিবিদ যারা ছিলেন তাদের একটা কথা ছিল যে বাংলাদেশ ভালো আছে কিনা তা খালেদা জিয়াকে দেখলেই বোঝা যেত। তার মুখে হাসি থাকলে দেশ হাসতো, তার চোখে কান্না থাকলে বাংলাদেশ কাঁদতো। তো স্বাধীন বাংলাদেশ আসলে যতবার গণতন্ত্র হারিয়েছে ততবারই খালেদা জিয়া তা পুনরুদ্ধারে নিজেকে সঁপে দিয়েছেন। দেশ মা মাটিকে ভালো রাখার সেই রূপকথার রানীর আজ শেষ যাত্রা। ন্যায়পরায়ণ ও নীতির সাথে আপোষ না করা এই মহিষী রক্ষণশীল নারী খালেদা জিয়া
যে কিনা রক্ষণশীল ইসলামী রাষ্ট্রের প্রথম নারী প্রধানমন্ত্রী। একবার নয়, তিনি 3 বারের প্রধানমন্ত্রী। তার শাসন আমলে দুর্নীতির মুখে লাগাম টানার সেই কৌশলের সুফল পেয়েছে দেশের কৃষক, শ্রমিক। নারী শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন খালেদা জিয়া, তাই তো আজ ঘরে ঘরে কর্মজীবী নারী। বেগম জিয়ার দূরদর্শী দেশপ্রেম বাঙালি জাতিকে শিখিয়েছে ভোটের অধিকার। মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের লড়াইয়ে তার সাহসী ভূমিকা বারবার দেশে ফিরিয়ে দিয়েছে গণতন্ত্র। বলে রাখি যে সাধারণ মানুষের কাছে ক্ষমতা নির্ধারণের সাহস ছিল খালেদা জিয়ার, যার প্রতিদান পেয়েছেন তিনি। খালেদা জিয়া সবসময় একাধিক আসনে ধানের শীষের হয়ে ভোটের লড়াইয়ে ভোট যুদ্ধে নামতেন, আর দেশের মানুষ তাকে দিতেন সর্বোচ্চ সম্মান। আজ পর্যন্ত ভোটের লড়াইয়ে হার না মানা মুক্ত গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী আজ নীরবে হাসছেন, আর কাঁদছে বাংলাদেশ। এ কান্না মাকে হারানোর সন্তানের। মায়ের গুরুত্ব সেই সন্তান জানে যে হারিয়েছে তার মাকে। আজ দেশবাসী চিরদিনের মতো হারিয়ে ফেলেছে মায়ের স্নেহ। প্রিয় মাতৃভূমিকে আধিপত্যবাদীর হাত থেকে রক্ষার চেষ্টা সবটুকু করে গেছেন খালেদা জিয়া। নিজের ভালো থাকার চিন্তা না করে শত নির্যাতন সয়ে সাধারণ মানুষের মুক্তির দিশারি হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তার অভূত ভয় ভূমিকা আশার সঞ্চার ঘটে গেছে গণতান্ত্রিকামী মানুষের মনে, সাহস জুগিয়েছে প্রতিবাদ জাগিয়ে রাখা। খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। মিথ্যা মামলায় তাকে থাকতে হয়েছে নির্জন কারাগারে, যেমন তিনি কারাগারে বন্দী হয়েছিলেন 1971 সালে পাক বাহিনীর হাতে। অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে খালেদা জিয়া যখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন, সেখানে ছিল না অন্য কেউ। স্বাধীনতা সার্বভৌমত্বই তাকে বাড়ি ছাড়াও করা হয়েছিল এক কাপড়ে। এরপরও বিদ্বেষের কিছু ছিল না বেগম জিয়ার মনে। একের পর এক হামলা হয়েছে খালেদা জিয়ার গাড়িবহরে। তিনি এক আল্লাহর উপর ভরসা রেখেছেন, তিনি বিচার দিয়েছেন সৃষ্টিকর্তার কাছে, তিনি বিচার দিয়েছেন দেশের মানুষের কাছে। তিনি কখনো প্রতিহিংসার কথা বলেননি, কখনো প্রতিশোধ নেওয়ার কথাও বলেননি। তার উপরে এত যে নির্যাতন, এত হামলা, তবুও দমিয়ে রাখা যায়নি গণতন্ত্রের এই মহিষী নারীকে। শেষে বাধ্য হয়ে তার বাড়ির সামনে মাসের পর মাস ফেলে রাখা হয় বালুর ট্রাক। 5 আগস্ট বিদেশ ফ্যাসিস্ট পালিয়ে যাবার পর তিনি সবাইকে শান্ত থাকার বার্তা দেন, দেশে শান্তি প্রতিষ্ঠার দর্শন দেন। প্রতিশোধ, প্রতিহিংসার শব্দ উচ্চারণ হয়নি খালেদা জিয়ার মুখে। বেগম খালেদা জিয়া। প্রতিটি যুগে একজন আইকন থাকে, বেগম জিয়া সেই যুগের। বেগম জিয়া এই যুগেরই আইকন। ফ্যাসিবাদের নির্দয় অত্যাচারের মধ্যেও তিনি লড়াই গেছেন মানুষের বাক স্বাধীনতার জন্য, মানুষের নিরাপত্তার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। 24 পরবর্তী নতুন বাংলাদেশের অধিনায়ক হয়েছেন তিনি। সকল রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে যখনই দেশের সংকট, ঐক্যের সমস্যা এবং দেশে যখন আবারও ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যার মাথাচাড়া দেওয়ার বিষয় ছিল, সেখানেই খালেদা জিয়া এবং বিএনপি প্রতিবাদ জানিয়েছে, রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছে, নিজেদের দলীয় স্বার্থ, নিজেদের ব্যক্তিগত স্বার্থ সবকিছুকে ঊর্ধ্বে রেখে। বেগম জিয়া আগামীর বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তি হয়ে থাকবেন, যা আজ তার শেষ বিদায়ের জানা যায় লোকসমাগম সকাল থেকে তার একটা প্রমাণ দিয়ে যাচ্ছে। এখানে মানুষ আসছে সুশৃঙ্খলভাবে, তারা তাদের অবস্থান নেওয়ার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন সবার হৃদয়ে যে রক্তক্ষরণ, বাংলাদেশের হৃদয়ে যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ আমরা তাদের সকলেরই আসলে চোখের ভাষায় বলে দিচ্ছে। কথা বলার সময় মানুষ কেঁদে ফেলছে হাউ মাউ করে। স্বাধীনতা বিরোধী চক্রান্ত সহজে দমন করা যাবে না। বেগম জিয়ার সেই বক্তব্য দিয়েছিলেন যখন স্বৈরাচার এরশাদের পতনের আগ মুহূর্তে। তখন তিনি বলেছিলেন যে দেশ বিরোধী সেই শক্তির
যদি মাথাচাড়া দেয় তাহলে স্বৈরাচার শক্তি আবারও দেশের বিপর্যয় ডেকে আনবে। এমন ভবিষ্যৎবাণী 4 দশক আগেই করেছেন বাংলাদেশের অধিনায়ক খালেদা জিয়া। তার এই যে দর্শন এবং তার দেশ গড়ার, মেধাভিত্তিক দেশ গড়ার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার স্থান থেকে খালেদা জিয়া বাংলাদেশের নারীদের সুযোগ করে দিয়েছিলেন বিনামূল্যে সরকারি চিকিৎসার, শিক্ষার সকল বিষয় নিয়ে তিনি তার দূরদর্শী যে স্থান ছিল সেই 4 দশক আগে তার যে দূরদর্শী চিন্তার প্রতিফলন আজ প্রতিটা ঘরের নারীরা কর্মমুখী হয়েছে। এবং শুধু নারীরা কর্মমুখী হয়নি, তিনি বাংলাদেশের পোশাক শিল্পের যে বিপ্লব ঘটিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই বিপ্লবের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবং সেই পোশাক খাত তিনি বুঝে গিয়েছিলেন যে আসলে বাংলাদেশের যে কর্মসংস্থান কৃষিভিত্তিক একটা রাষ্ট্রে এখানে উৎপাদনমুখী কর্মসংস্থান না বাড়ানো গেলে আগামীর যে জনসংখ্যার যে বৃদ্ধি, সেই বৃদ্ধিত জনসংখ্যাকে তারা খুব একটি তাদের যে অর্থনৈতিক মুক্তির স্থান, সেই মুক্তির স্থানকে নিরাপদ করার জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে ভীষণ দেখিয়ে গেছিলেন সেই ভীষণ বাস্তবায়ন এবং তা পরিপূর্ণ রূপ দিয়ে দেশের মানুষের স্বস্তিটা এনে দিয়েছিলেন খালেদা জিয়া। তার শাসন আমলে তিনি চেষ্টা করেছেন যে কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, বরং তিনি তার আপোষহীনতা, তিনি শুধু আপোষহীনতাই ছিলেন না বিষয়টা তা নয়, তিনি আপোষও করেছেন। তিনি আপোষ করেছেন দেশের গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য। তিনি সেই আপোষ স্থান থেকে তাকে যখনই বলা হয় সেই আপোষহীনতার জন্য আজ বিগত স্বৈরাচার আমলে দেশের যে বিদেশি প্রভুদের যে দাসত্ব এক পরিণত হয়েছিল, সেই স্থান থেকে খালেদা জিয়া বারবার দেশকে বিদেশি প্রভুর চোখে চোখ রেখে তিনি কথা বলেছেন এবং তিনি শুধু কথাই বলেননি, তিনি জানিয়েছেন দেশ মাতৃকার জন্য প্রয়োজনে ৭১ যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের যাত্রা আবারও বাঙালিকে ঐক্যবদ্ধ করে করারও তিনি সেই সাহসের কথা তুলেছেন, মানুষের হৃদয়ে সেই সাহস জুগিয়েছেন তিনি। খালেদা জিয়া জেলে যাবার আগ মুহূর্তে তিনি গিয়েছিলেন দেশের বাহিরে। তখন রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল যে তিনি আর দেশে ফিরবেন না, কিন্তু স্বজনহারা বেগম জিয়া তিনি বলেছেন এই দেশের মানুষই আমার স্বজন। তিনি ফিরে এসেছিলেন সে সময়, তিনি ফিরে এসে কারাবরণ করেছিলেন। কারাবরণ করার মধ্য থেকে তিনি দেশে শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, কারণ সেই সময় যদি সংঘাতের পর সংঘাত নেতাকর্মীদেরকে তিনি এবং দেশের মানুষকে যদি তিনি তৎকালীন সরকারের বিরুদ্ধে দাঁড় করে দিতেন তাহলে রক্তের বন্যা আরো এদেশে এই বাঙালি যে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে সেই বাঙালি আরো রক্তের হোলি খেলায় মেতে উঠত। সেই রক্তের হোলি খেলা বন্ধের জন্য দেশ নেত্রী খালেদা জিয়া তিনি তখন সকল অপরাধ তিনি করেননি সেই অপরাধের দায় মাথায় নিয়ে তিনি দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য, দেশের গণতন্ত্রকে আরো সুশৃঙ্খল করার জন্য নিজেকে নিয়ে গেছেন নির্জন কারাগারে। সেই কারাগারে তিনি ছিলেন একা, সেই একা কারাগারে তাকে রাখা হয়েছে। বিএনপির তরফ থেকে বারবার দাবি করা হয়েছে যে বেগম জিয়াকে তখন স্লো পয়জন দেওয়া হয়েছে, সেই পয়জনের পরবর্তীতে তার চিকিৎসার যে বিষয়টি এবং তিনি উন্নত চিকিৎসার জন্য বারবার দেশের বাইরে যাওয়ার জন্য তার পরিবারের তরফ থেকে, তার দলের তরফ থেকে আবেদন জানানোর পরেও আসলে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই আবেদনে কোনো ধরনের সাড়া দেয়নি। উল্টো তারা বলেছেন যে দেশেই ভালো চিকিৎসার ব্যবস্থা রয়েছে, কিন্তু তখন দেখা যায় তৎকালীন এমপি মন্ত্রীরা এমনকি আওয়ামী লীগের সাধারণ যে কর্মীরা ছিলেন তারা দেশের বাইরে চিকিৎসার জন্য প্রতিনিয়ত ছুটে যেতেন। এদিকে যে দেশের চিকিৎসা ব্যবস্থার যে হাল করে রেখেছিল তৎকালীন সরকার, সেই চিকিৎসা ব্যবস্থাকে বারবারই হচ্ছে খালেদা জিয়াকে তারা সেই বাধা দিয়ে তার যে মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, সুস্থ থাকার, সুস্থ জীবন ধারণের যে অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তবুও তিনি আল্লাহর কাছেই বিচার দিয়েছিলেন। তখনও তিনি নিজেদের দলের নেতাকর্মীদেরকে তিনি একটি বারের জন্য হুকুম দেননি যে তোমরা এর প্রতিবাদ করো, প্রতিরোধ করে তোলো, রাজপথে নামার। তিনি রাজপথে নেতার কর্মীদের তখনই নামতে বলেছিলেন যখন মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, যখন ঘরে ঘরে যে আসলে খুনের আহাজারি উঠছে। তিনি তখন বলেছিলেন যে পিলখানা বিডিআর হত্যা ঘটনার তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন যে এই প্রভুদেরকে যারা খুশি করার জন্য দেশের মেধাবী সৈনিকদেরকে যারা
হত্যা করেছে, তাদের তাদের সন্তান, তাদের সহধর্মীদের চোখের পানি একদিন কথা বলবে। খালেদা জিয়া তিনি আক্রোশের রাজনীতি করেননি, তিনি হিংসার রাজনীতি করেননি, তিনি প্রকৃতির উপরই, নিজের উপর জুলুম, দেশের মানুষের উপরে জুলুম, সব জুলুমের বিচার তিনি আল্লাহ তাআলার কাছে এবং প্রকৃতির কাছে, দেশের মানুষের কাছে তিনি সেই বিচারকে ছেড়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই দেশের মানুষই সকল অন্যায়ের বিচার একদিন করবে। সে অন্যায়ের বিচার আসলে হয়েছে 5 আগস্ট পরবর্তীতে দেশের যে যারা স্বৈরাচার, দীর্ঘ 17 বছর সেই স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থার যারা ছিলেন ক্ষমতায়, মসজিদের ইমাম থেকে শুরু করে, সরকারের প্রধান থেকে শুরু করে, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসন, যে জিনিসটা খালেদা জিয়া বারবার বলে এসেছিলেন যে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে, যাকে বারবার বলা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের তরফ থেকে বারবার তার প্রতিবাদ জানানো হলেও কিন্তু 5 আগস্ট পরবর্তীতে খালেদা জিয়া সেই কথাই সত্য হয়েছে যে প্রশাসনের লোকরা এই এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কোথায় যে সেই সময়ের যে খালেদা জিয়ার যে কথাগুলো, সেই যে দূরদর্শী চিন্তাগুলো তিনি বলেছেন এবং তার বার্তাগুলো পরবর্তীতে অক্ষরে অক্ষরে আসলে 5 আগস্ট পরবর্তীতে তিনি যে কথা বলেছিলেন যে দেশের যে কি হাল, সেই হালের বিষয় নিয়ে আসলে প্রতিটা জিনিসই এই বাংলাদেশের মানুষ তার প্রমাণ পেয়েছে। সেখান থেকে তারা নতুন রাজনীতির যে স্লোগান উঠেছিল তরুণরা, সেই নতুন রাজনীতির ধারা হিসেবে বিএনপি, সেই দূরদর্শী চিন্তা বিএনপি অনেক আগে করে রেখেছিলেন 31 দফা। সেই 31 দফাতে আসলে বিএনপি এই দেশকে আগামীতে কোথায় নিয়ে যাবে সেই দর্শন খালেদা জিয়ার সেই চিন্তার স্থান থেকে এসেছিলেন। তখন তিনি সুস্থ ছিলেন, তখন তিনি দলের অনেক সিদ্ধান্তর বিষয় নিয়ে তিনি তার সকল সিদ্ধান্তই দলের তিনি জানাতেন। সেই দলের সিদ্ধান্ত থেকেই আসলে তিনি 31 দফার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা তিনি নিয়ে এসেছিলেন এবং বাংলাদেশ আগামীতে কোথায় যাবে, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এবং বাংলাদেশের তরুণ সমাজ, যে তরুণ সমাজ বেকারত্বের কষাঘাতে সারাক্ষণ ভুগছে, সেই তরুণ সমাজের অর্থনৈতিক মুক্তি কি হবে, তাদেরকে যে দূরদর্শী শিক্ষা এবং যে কর্মমুখী শিক্ষা, সেই কর্মমুখী শিক্ষার যে ভীষণ, সেই ভীষণ আসলে খালেদা জিয়া তার 31 দফাতেই তিনি দিয়ে গিয়েছিলেন এবং তিনি 31 দফাতে শুধু যে মানুষের অর্থনৈতিক মুক্তির বিষয় তা নয়, তিনি দিয়ে গিয়েছিলেন যে এই দেশের প্রকৃতি কি হবে, এই দেশের পরিবেশের যে দীর্ঘ আগের যে পরিবেশ ছিল, সেই পরিবেশের থেকে এখন যে দুর্যোগপূর্ণ পরিবেশ, সেই পরিবেশকে এবং দেশের প্রকৃতি পরিবেশকে কিভাবে রক্ষা করা যায়, সেই চিন্তার স্থান থেকেও তারা দর্শন দিয়েছেন। এবং তিনি শুধু তাই নয়, বিদেশিদের সাথে সম্পর্ক কেমন হবে, সেই সম্পর্কের গুণে আসলে উক্ত অর্থনীতির এই পৃথিবীতে বাংলাদেশের অর্থনীতি কোন ধারার দিকে যাবে, সেই বিষয় নিয়েও তিনি 31 দফাতে তার চিন্তা ভাবনার কথা বলে এসেছেন এবং তিনি সেই সাথে আসলে আগামী রাজনীতি, সেই রাজনীতির ধারা কি হতে পারে, সেই রাজনীতি মানুষের জীবন উন্নয়নের যে রাজনীতি, সেই জীবন উন্নয়নের রাজনীতির বিষয় নিয়ে খালেদা জিয়া বারবার বলে গিয়েছেন এবং তিনি প্রতিহিংসাতে না জড়িয়ে বারবারই মানুষের কল্যাণের জন্য যে রাজনীতি, সেই মানুষের কল্যাণের কথাই তার কণ্ঠে সবসময় প্রতিধ্বনিত হয়েছে এবং তার প্রতিরোধ এবং প্রতিরোধের কণ্ঠ প্রতি অন্যায়ের বিরুদ্ধে এবং তার যুগান্তকারী যে চিন্তা, সেই চিন্তা আসলে দেশের মানুষের জন্য। জানিয়ে রাখি আসলে বেগম খালেদা জিয়া তিনি যে 1991 সালে রাষ্ট্র ক্ষমতা আসার পরে যে বাংলাদেশের নারীদের শিক্ষার যে বিষয়টা তিনি নিয়ে এসেছিলেন, যে প্রাথমিক স্কুল পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক নারীদের এবং সেই শিক্ষা বিনামূল্যে, শুধু বিনামূল্যে তিনি শিক্ষার ব্যবস্থা করেননি, টিফিন পিরিয়ডে বিনামূল্যে নারীদের খাবারের ব্যবস্থা তিনি করেছিলেন। সেই যে তার মিশনারি চিন্তা, যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেই নারীদেরকে যদি অন্ধকার যুগে রাখা হয় তাহলে সেই নারীরা আসলে বাংলাদেশের কোনো উপকারে আসবে না এবং এই যে আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা আসলে নারীদের ভূমিকার সেই বিষয়টা নিয়ে বারবার তিনি কথা বলেছেন এবং নারীদেরকে কর্মমুখী করার জন্য পোশাক খাতে যে তার নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সেখানে নিয়ে যাওয়া এবং সেখানে কর্মব্যবস্থা করা, সেই সকল বিষয়
বিষয় খালেদা জিয়া তিনি করেছেন তার দূরদর্শী সেই চিন্তার স্থান থেকে। একজন গৃহিণী যাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 2000 টাকা দিতেন, সেই টাকা দিয়ে তিনি সংসার করে চালিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তার হাতে অতিরিক্ত কোনো টাকা থাকে না, সেখান থেকে তিনি সংসার করেছেন। সেই কথাগুলো তিনি বিভিন্ন বিদেশি গণমাধ্যমে তিনি বারবার বলেছেন এবং তিনি বলেছেন যে সে বিলাসিতার জীবন পছন্দ করেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বিলাসী জীবনের পছন্দ করেন এবং তাদের সেই বিলাসী জীবনের দিকেও তাদেরকে কখনো যাবার তিনি সুযোগ যেমন দেননি। এবং বেগম খালেদা জিয়াও তিনি যে বিলাসী জীবন পছন্দ করেন না, তার সেই সন্তানদেরকে তিনি সেই শিক্ষা দিয়ে গিয়েছিলেন এবং তিনি তখন আসলে জানিয়েছিলেন যে তার পোশাকের সেই সীমাবদ্ধতার কথা, তার অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা, সকল বিষয় তিনি অকপটে স্বীকার করেছেন এবং তিনি আসলে যে বিষয়টা এখানে মানুষের জন্য বলার চেষ্টা করেছিলেন যে একজন রাষ্ট্রপতির সহধর্মিণী তিনি যে সাধারণ জীবন যাপন করে, এটা মানুষের জন্য একটা অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যে অনুপ্রেরণা আসলে যে বিলাসী জীবনের মধ্যে থেকেই সুখ নয়, তিনি চেয়েছিলেন যে দেশের প্রতিটা মানুষ যাতে যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, প্রতিটা মানুষের যেন অভাব দূর হয়ে যায়, প্রতিটি মানুষ যেন নিজের যে দৈনন্দিন প্রয়োজন সেই প্রয়োজন মিটিয়ে মানুষের এর বাহিরে মানুষের জন্যই মানুষের যে কল্যাণ, মানুষের জন্য মানুষের যে পাশে দাঁড়ানো, কেউ যেন অর্থকে পুঁজি করে আরো অন্য কোনো মানুষের অর্থনৈতিক সংকট সৃষ্টি না করে, তার সেই যে চিন্তা এবং সেই যে বাস্তব জীবনের নিজের জীবনেই সেই চিন্তার প্রতিফলন ঘটাচ্ছেন তা তিনি অকপটে বিশ্ব মিডিয়াতে তিনি জানিয়ে দিয়ে গিয়েছিলেন। এবং তার সেখানে যে তিনি বলেছেন, এখানে তার যে বাচন ভঙ্গি, সেখান থেকে আসলে বোঝা যায় যে এই বার্তা গোটা দেশের জন্য, একটা জাতির জন্য কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং তিনি যে আসলে বাংলাদেশের ধীরে ধীরে অধিনায়ক হয়ে দাঁড়িয়েছেন এবং তিনি বলে গিয়েছিলেন তার মৃত্যুর আগে, যখন তিনি অসুস্থ হয়েছিলেন তার কিছুদিন আগে তিনি বলে গিয়েছিলেন যে আমি এই দেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমি এই দেশের মানুষের মুক্তির জন্য, আমি এই দেশের মানুষের স্বাচ্ছন্দ্য জীবন ধারণের জন্য তিনি যে তার লড়াইয়ের কথা বলেছেন, তিনি বারবারই বলে গেছেন যে আমি প্রধানমন্ত্রী হবার জন্য লড়াই করতে আসেনি। এবং সত্যি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে আসেননি, তিনি বাংলাদেশের অধিনায়ক হতে এসেছিলেন। এবং তার যে দর্শন এবং তার যে চিন্তাধারা, সেখান থেকে তিনি বাংলাদেশের মানুষের অধিনায়ক হয়ে গেছেন, একটা দেশের অধিনায়ক হয়ে তিনি এখনো বেঁচে থাকবেন। তিনি হচ্ছে যে এই আইকনিক, যে এক প্রতিটা যুগের একজন আইকনিক থাকে, তিনি এই বাংলাদেশের বর্তমান নতুন বাংলাদেশের আইকনিক হয়ে খালেদা জিয়া আমাদের মাঝে থেকে যাবেন। এবং তার যে দর্শন, চিন্তা, সবকিছু মিলিয়ে তিনি তার স্থান থেকে আজও মানুষের হৃদয়ে রয়ে যাবেন। এবং সে বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের গণতন্ত্র যতদিন থাকবে, বাংলাদেশে যদি বিগত দিনে কোনো গণতন্ত্রের সংকটে পড়ে, সেখানেও খালেদা জিয়ার সেই চিন্তা, খালেদা জিয়ার সেই আদর্শ, খালেদা জিয়ার সেই দর্শন এবং তার যে প্রতিবাদী কণ্ঠ, সেই কণ্ঠস্বরগুলো আবারও প্রতিধ্বনিত হবে এই বাংলার আকাশে বাতাসে। এই বাংলার মানুষ তাকে বুকে ধারণ করে আবারও ছুটবে। যদি আসে দেশের উপরে কোনো অশুভ শক্তি, আবারও যদি কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে চায়, সেখানেও প্রতিবাদী হয়ে আবারও দাঁড়াবে লাখো কণ্ঠ, যে কণ্ঠস্বর খালেদা জিয়া তার রাজনৈতিক, তার 4 দশকের রাজনৈতিক ইতিহাসে তিনি যে দর্শন দিয়ে গিয়েছেন তার নেতাকর্মীদের মাঝে, তিনি যে দর্শন দিয়ে গিয়েছেন যে মুক্তিকামী মানুষের, যারা বাক স্বাধীনতার জন্য কথা বলেন, তিনি যে দর্শন দিয়ে গেছেন যে পিছিয়ে পড়া মানুষের জন্য, তিনি যে দর্শন দিয়ে গেছেন নারী সমাজের জন্য, সেই নারীরাই একদিন খালেদা জিয়ার সেই দর্শনকে ধারণ করে সবাই এক একজন খালেদা জিয়া হবার যে বাসনা, সেই বাসনা এই বাংলাদেশ, যে সুস্থ বাংলাদেশ, সুস্থ শান্তিময় বাংলাদেশ, সে শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তার সব আপসীনতাই তাকে আরো বেগবান করবে এবং তার আপসীনতাকে আসলে ধারণ করবে। বাঙালি সেই বিশ্বাস থেকেই আসলে এখানে মানুষ সকালবেলা ছুটে এসেছেন, সেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে, টেকনাফ থেকে, তেঁতুলিয়া থেকে ছুটে আসছেন মানুষ। তারা এখানে
শীতকে উপেক্ষা করে শুধু এসেছেন তাদের প্রিয় দেশনেত্রী, তাদের দলীয় যে তাদের আদর্শিক যে মা খালেদা জিয়াকে শেষবারের মতন বিদায় জানানোর জন্য। তবে খালেদা জিয়া, তারা বলছেন যে খালেদা জিয়ার এই বিদায় শেষ নয়, এই বিদায় তার দেহের বিদায়, এই বিদায় এই কিন্তু সে যে মানুষের হৃদয়ে যে ধারণ করে রয়েছে, সেই চিন্তার জায়গা থেকে মানুষ আসলে তাকে সারা প্রতিটা মুহূর্তে মানুষ তাকে স্মরণ করবে এবং মানুষ দেশের যখনই ক্লান্তিকাল আসবে, মানুষের যেখানে মুক্তির যে মানুষের বাক স্বাধীনতার সেই স্থান রয়েছে, সেখানে যেখানে বাধা আসবে, সেই বাধাগুলোকে তা মোকাবেলা করার জন্য সেই দর্শন, সেই শব্দ তিনি দিয়ে গিয়েছেন। আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, যেটা বলতে হয় যে আসলে কথার মৃত্যু হলে মানুষের হৃদয় কথা বলে, মানুষের হৃদয় যখন কথা বলে তখন তার চোখ থেকে সেই অশ্রু ঝরা যে বইছে, এবং তা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে মানুষ তারা এসেছেন। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি, তার যে বাসভবন রয়েছে, সেই বাসভবনে খালেদা জিয়া তিনি এখন তার মরদেহ রাখা হয়েছে এবং সেখান থেকে পরবর্তীতে নিয়ে আসা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ইতিমধ্যে এই এলাকাতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সরকারের তরফ থেকে। আমরা দেখছি যে বিভিন্ন সিনিয়র নেতারা তারা উনি আসছেন এবং তারা এখানে সারিবদ্ধভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন, সবাই সুশৃঙ্খলভাবে, এবং শোকের যে কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? গোলামি করবে, দালালি করবে। দর্শক, আমাদের অপর প্রান্তে রয়েছেন আমাদের আর এক সহকর্মী, আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। সেও কিন্তু থেকে নাই বেশি দিন, দেশ বিক্রি চলবে না, দেশ রক্ষা হবে। এই মুহূর্তে আছি সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজাটি রয়েছে, সেই দক্ষিণ প্লাজায় আছি এবং ভেতরে যদি আমরা একটু প্রস্তুতি দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়ার মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং সেই যে পুরো প্রস্তুতি, সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আমরা ভেতরে অবস্থা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই নেতাকর্মী যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, তাদের দিয়ে ইতিমধ্যেই দক্ষিণ প্লাজার যে মাঠটি রয়েছে, সেই মাঠটি কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং আর একটা বিষয় দেখতেই পাচ্ছেন, এখানে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সদস্য যারা আছেন, প্রত্যেকেই কিন্তু এখানে নিরাপত্তায় রয়েছেন এবং সেই সাথে নিরাপত্তার পাশাপাশি এখানে একটি বর্ডার দেওয়া হয়েছে, সেই বর্ডারের ভেতরে ইতিমধ্যে কাউকে আসতে দেওয়া হচ্ছে না এবং এখানে সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছেন। তার পেছনে পুরো মাঠটি, অর্থাৎ সংসদ ভবনের এখানে আপনারা জানেন যে 3টি মাঠ রয়েছে, 3টি মাঠই ইতিমধ্যে পূর্ণ হয়ে গিয়েছে এবং তারপরে মানিক মিয়া এভিনিউ যে সড়কটি রয়েছে, সেই মানিক মিয়া এভিনিউ সড়কেও কিন্তু সাধারণ মানুষ ভিড় করছেন। আমরা ভেতরে দেখছি যে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি যারা আছেন, তারা মাঠে যেখানে লাশ নিয়ে আসা হবে এবং খালেদা জিয়ার, সেই পাশটিতে নিরাপত্তা দিয়ে রেখেছেন। এখানে সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করতে পারছেন না। আপনারা জানেন যে 10টার পরপরই কিন্তু বেগম খালেদা জিয়ার মরদেহ এবারকার হাসপাতাল থেকে বের করে আনা হয় এবং তার পরপরই আসলে মূলত ফিরোজাতে তার যে বাসভবন রয়েছে, সেখানে আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে আসলে সবশেষ বেগম খালেদা জিয়ার মরদেহ আসলে দেখানোর জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। তারপরেই মূলত যে সংসদ ভবন রয়েছে, যেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে, সেখানে নিয়ে আসা হবে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে ভূমিকা এবং একই সাথে তিনি 3বারের প্রধানমন্ত্রী, শুধু তাই নয়, তার কোনো আসনে তিনি কখনো নির্বাচনে হারেননি এবং এই সাধারণ মানুষের ভালোবাসায় যে বেগম খালেদা জিয়া ছিলেন এবং তার যে সবশেষ বক্তব্য, তিনি এই বাংলাদেশেই চিকিৎসা নিয়েছেন এবং বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন, এটি তার পূর্ব থেকেই বক্তব্য তিনি সবসময় বলতেন, সেটি আসলে বাস্তবায়ন পেয়েছে এবং প্রত্যেকটি নেতাকর্মীর মাঝে কিন্তু এক ধরনের শোকের ছায়ায় তারা আচ্ছন্ন হয়ে আছেন, তাদের মাঝে শোক বিরাজমান রয়েছে এবং
এই শোককে তারা শক্তিতে রূপান্তরিত করে আগামী নির্বাচনে, যাতে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচনে আবারও বিএনপি ক্ষমতায় আসে সেই আহ্বানও কিন্তু অনেক নেতাকর্মী এখানে করছেন আমরা দেখছি। তবে খালেদা জিয়ার যে অবদান, গণতন্ত্রের জন্য যে অবদান, সেই অবদান আসলে প্রত্যেকেই সেটিকেই স্মরণ করে অনেকেই কিন্তু এখানে ঢুকরে গাচ্ছেন। আমরা জানি যে এখানে শুধু যে পুরুষ যারা আছে তাদের জন্য না, নারীদের জন্য কিন্তু জানাজার এটি জায়গা করা হয়েছে, যেখানে নারীর যারা জানাজা গ্রহণ করতে চান তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ মানিক মিয়া এভিনিউর পুরো সড়কটি একেবারেই আসাদ গেট যেটি রয়েছে এখানে, সেই আসাদ গেট থেকে শুরু করে ফার্ম গেট, খামারবাড়ি যে এলাকাটি পুরোটাই কিন্তু সাধারণ মানুষ সেখানে জানাজা অংশগ্রহণ করতে পারবে এমন একটি প্রস্তুতির কথা আমরা এখানে জেনেছি, এবং সেটি কিন্তু আমরা এখানে ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। এবং সেই জায়গা থেকে আমরা গতকালকে জেনেছি যে যখন একটা নির্দেশনা দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ কীভাবে হবে সে বিষয়ে ডিএমপির সবশেষ তথ্য অনুযায়ী ডিএমপির নির্দেশনা ফিরোজা থেকে যে মহাখালী যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভার হয়েই কিন্তু সেটি আসাদগেট দিয়ে প্রবেশ করবে এবং তারপরেই এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হবে। এবং সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনার পরে মূলত এখানে দুপুর 2টায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপরেই যে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেই কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে সমাধিত করা হবে। তো সবশেষ সেই জায়গাটি তো আমরা খবর যেটি নিয়েছি সেখানেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা সেটিকে নিরাপত্তা দিয়ে রেখেছেন এবং সেখানে কোনো ধরনের কোনো যেন নিরাপত্তা শঙ্কা না হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে দায়িত্বরত রয়েছেন। এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে বর্তমান অবস্থা সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এখানে এয়ারপোর্ট আইপিবিএন থেকে শুরু করে এখানে সেনাবাহিনী একটি লাইন দিয়ে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং অন্য পাশটিতে অন্যান্য যে বাহিনীর সদস্যরা রয়েছেন আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে প্রত্যেকটি বাহিনীর সদস্যদেরকে কিন্তু কাজে লাগানো হয়েছে। আর এলাকার যে নিরাপত্তা, সেখানে কোনো ভারী ব্যাগ কিংবা ভারী জিনিসপত্র নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। সেই নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু এখানে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। আর সংসদ ভবনে জানাজা অনুষ্ঠিত হওয়ার পরপরই কিন্তু এখানে তার মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেখানে নিয়ে যাওয়া হবে। তবে সেখানে কিছু বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধ মেনেই মূলত সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেখানে সর্বসাধারণ নিষিদ্ধ, সেখানে কেউ প্রবেশ করতে পারবে না, সেই রেস্ট্রিকশন দিয়েই কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানেও প্রস্তুত করেছেন এবং তারপর পরেই মূলত তাকে সেখানে সমাহিত করা হবে। তবে সেই সময় এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য সবশেষ 3টা থেকে 3:30টার মধ্যেই এখান থেকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ আপনি জানেন যে সেখানে যেহেতু বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের শুধু রাজনৈতিকভাবেই তিনি সুপরিচিত না, সাধারণ মানুষের কাছে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের জন্য যে অবদান ছিল তার, সেই অবদানের কারণে সাধারণ মানুষের হৃদয় স্থান করে নিয়েছিল এবং সেই জায়গা থেকেই সাধারণ মানুষ এখানে একে একে আমরা দেখেছি, ঠিক ভোর থেকে দেখেছি বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে বিএনপি নেতাকর্মী যেমন এসছে, তেমনি অনেক সাধারণ মানুষকে আমরা পেয়েছি শুধুমাত্র ভালোবাসার টানেই কিন্তু তারা এই জানাজায় অংশগ্রহণ করতে এসছেন এবং সেই জানাজায় অংশগ্রহণ করার জন্যই কিন্তু তারা এখানে আসছেন এবং আমরা সেটি ইতিমধ্যেই দেখতেই পাচ্ছি। মানুষের ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ কিন্তু এখানে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। অর্থাৎ খালেদা জিয়ার অবদানগুলোর কারণে মূলত বিশেষ করে নারী শিক্ষা থেকে শুরু করে গণতন্ত্রের আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু খালেদা জিয়ার ব্যাপক ভূমিকা রয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ইতিমধ্যে জানাজার যে পুরো প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো কিন্তু এখানে একে একে দৃশ্যমান এবং সেই সাথে ব্যাপক কড়া নিরাপত্তা এখানে লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে এখানে কড়া নিরাপত্তার পাশাপাশি যে সাধারণ মানুষ তাদের জন্য কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতা দিয়েই কিন্তু এখানে আমরা দেখছি যে সাধারণ মানুষদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর আরেকটি বিষয় যে মাঠ একেবারে দক্ষিণ পাশ যেটি রয়েছে, সেই দক্ষিণ পাশ থেকে শুরু করে মাঝখানে যে মাঠটি অর্থাৎ সংসদ ভবনের সামনে যে মাঠটি, সেটি ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং পার্শ্ববর্তী যে আরও দুটি যে মাঠ রয়েছে সেই দুটি মাঠও কিন্তু ইতিমধ্যেই একেবারেই সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করেই সেটি ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে।
তো সব কিছুর পরিস্থিতি অনুযায়ী আমরা সবশেষ যে সংসদ ভবনের সামনে সেখানে নেতাকর্মীদেরকেও আমরা লক্ষ্য করতে পারছি। বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আর আজকের এই বেগম খালেদা জিয়ার যে জানাজা সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করবেন এবং কূটনীতিকরা অংশগ্রহণ করবেন, সেজন্য তাদের জন্য কিন্তু নিরাপত্তা জোরদার রাখা হয়েছে এবং সেটিও আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ ইতিমধ্যে আপনারা জানেন যে তার মৃত্যুতে বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধানরা রয়েছেন তারাও কিন্তু বার্তা পৌঁছে দিয়েছেন, বিভিন্ন শোক বার্তা তারা দিয়েছেন। সেই শোক বার্তার প্রেক্ষিতেও আমরা দেখেছি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা এখানে আসবেন এবং এটি আমরা সবশেষ তথ্য পেয়েছি। তো এখন পর্যন্ত আমরা সবশেষ যে তথ্য আপনাদেরকে জানাতে পারবো দর্শকদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে 2টায় যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজার ক্ষেত্রে যে পুরো প্রস্তুতি কিন্তু এখনো দৃশ্যমান এবং সেই পুরো প্রস্তুতি অনুযায়ী কিন্তু এখানে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখছেন সামনেই, আসলে আমরা ক্যামেরায় যদি একটু দেখাচ্ছি যে র্যাবের সদস্যদেরকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে একেবারে দক্ষিণ পাশে যে মাঠটি রয়েছে সেই দক্ষিণ পাশের মাঠটির র্যাবের সদস্য যারা আছেন তারা সেটিকে নিরাপত্তা দিয়ে লাইন ধরে আছেন এবং বিজিবি সদস্যরা সেখানে রয়েছেন। আর একেবারে মাঝখানে যে মাঠটি রয়েছে সেখানে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে বিজিবি সদস্য দ্বারা, এরপরে পুলিশ সদস্য রয়েছেন এবং তারপরে আরেকটি নিরাপত্তা স্তর করা হয়েছে, সেই নিরাপত্তা স্তরে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এবং যেখানে আসলে খালেদা জিয়ার মরদেহ রাখা হবে সেই খালেদা জিয়ার মরদেহর সেখানেই কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য বাহিনীর সদস্য যারা আছেন সেই সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন। আমরা দেখছি এখানে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লুৎফুজ্জামান বাবর তিনি উপস্থিত হয়েছেন। আমরা লাইভে যুক্ত আছি। একটু যদি আসলে আজকে একটি শোকের দিন, সেই শোকের ছায়াতে আপনারা এই শোককে শক্তিতে কিভাবে রূপান্তরিত করবেন? দোয়া করি আমরা একমাত্র, যেটা আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করেন। দর্শক দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই বিএনপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি উপস্থিত হয়েছেন লুৎফুজ্জামান বাবর। তো তিনি আসলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আসলে খালেদা জিয়ার জন্য সবাই দেশবাসী যেন দোয়া করেন এবং তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তিনি যেন বেহেশতে নসিব পান, সেই দোয়া কিন্তু তিনি দেশবাসীর কাছে চেয়েছেন। তো আমরা দেখছি যে এখানে ইতিমধ্যে আরও অন্যান্য যে বিএনপি নেতারা রয়েছেন তারা এখানে উপস্থিত হচ্ছেন এবং একে একে তার যে বিদায় শেষ মুহূর্তকে আসলে সবাই এক ধরনের এক ধরনের শোকে আচ্ছন্ন অবস্থায় রয়েছেন। তো এই জায়গা থেকে যদি আমরা একটু দেখি যে এখানে শুধু যে সাবেক মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য যে রাজনৈতিক দল আমরা দেখছি যে সেই সকল রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এখানে উপস্থিত হবে, জানাজায় অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টা থেকে অন্যান্য যারা আছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করবেন। অর্থাৎ আমরা আজকের এই জানাজায় শুধু বিএনপি না, অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে গতকালকে আমরা দেখেছি জাতীয় পার্টি তারাও একটি বিজ্ঞপ্তি দিয়ে তাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছে জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং একই সাথে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন, গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তিনি শোক বার্তা দিয়েছেন এবং আরও যে এনসিপি থেকে শুরু করে অনেক ছোট রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা শোক বার্তা দিয়েছেন এবং শোক জানিয়েছেন। সেই সাথে আজকের এই জানাজায়ও কিন্তু তারা অংশগ্রহণ করবেন এবং ইতিমধ্যেই শুধু বিএনপি নেতাকর্মী না, অন্যান্য রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীকেও আমরা পেয়েছি তারা এই জানাজায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতিমধ্যেই 3 দিনের যে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন সরকার এবং একই সাথে একদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং একই সাথে বিএনপির পক্ষ থেকে কিন্তু 7 দিনের শোক তারা ঘোষণা করেছেন। এই 7 দিন ব্যাপী পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু তাদের শোক দিবস হিসেবে থাকবে, সারা বাংলাদেশে তারা শোক পালন করবেন এবং একই সাথে তাদের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে প্রত্যেক নেতাকর্মীরা এই 7 দিনে বিভিন্ন দোয়া মাহফিল থেকে শুরু করে কোরআন খতম অনুষ্ঠিত হবে সেই আয়োজন তারা করছেন
এবং সেটি তারা নির্দেশ দিয়েছেন এবং তাদের যে দলীয় কার্যালয়গুলো রয়েছে সেই দলীয় কার্যালয়গুলোতেও কালো পতাকা থাকবে এবং তারা প্রত্যেকেই কালো ব্যাজ ধারণ করবে এবং একই সাথে বিএনপি ও তাদের যে সহযোগী অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনও কিন্তু একই সাথে সেই দায়িত্ব তারা পালন করবেন এবং সেই সাথে তাদের যে জায়গা থেকে তারা তাদের শোক পালন করবেন। গতকালকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি যখন এই খালেদা জিয়ার যে মৃত্যুর খবর যেটি আনুষ্ঠানিকভাবে যখন এভারকেয়ার হাসপাতাল থেকে ঘোষণা করে ঠিক তারপরে তখন রুহুল কবির রিজভী বিএনপির পক্ষ থেকে এই বার্তাটি দিয়েছেন এবং সেটি কিন্তু আজকে সকাল থেকে সারা দেশব্যাপী পালন হচ্ছে, বিএনপি শোক দিবস পালন হচ্ছে, শোক পালন হচ্ছে এবং নেতাকর্মী এখানে যারা এসেছেন প্রত্যেকেই আসলে কালো ব্যাজ ধারণ করেছেন। যেহেতু আজকে রাষ্ট্রীয়ভাবে শোক চলছে সেক্ষেত্রে সরকারি কর্মকর্তারা যারা রয়েছেন তাদের কাছে আমরা কালো ব্যাজ দেখেছি, তারাও সেই শোক পালন করছেন। যেহেতু বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং একই সাথে তার বেশ কয়েকটি সুনাম রয়েছে, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের ক্ষেত্রে তার ব্যাপক অবদান রয়েছে, যেটি আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু স্বীকার করে। আমরা দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কিন্তু সেই বিষয়টি স্বীকার করে তারা শোকবার্তা দিয়েছিল এবং রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা তারাও তাদের যে শোকবার্তা দিয়েছে সেই শোকবার্তাগুলোতে বেগম খালেদা জিয়ার অবদান সেগুলো তুলে ধরেছেন। বিশেষ করে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে কিন্তু বেগম খালেদা জিয়াকে বলা হয়, কারণ নারী শিক্ষার ক্ষেত্রে 10ম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা উপবৃত্তি সেটি কিন্তু প্রথম বেগম খালেদা জিয়াই তিনি প্রথম চালু করেছিলেন এবং সেই থেকেই মূলত এটি কার্যক্রম রয়েছে এবং এখন আসলে নারী শিক্ষা ব্যাপক ধরনের ভূমিকা বা দেশের যে অবদান সেই অবদানের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রয়েছে নারী শিক্ষার অবদানে। তো শুধু যে তা না, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক এবং একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরপর যে একেবারে স্বামীহারা একজন নারী যেভাবে এটি রাজনৈতিক দলের হাল ধরেছিল সেই থেকে বিএনপি আজকের এই শক্তিশালী পর্যায়ে আসার পেছনে যে অবদান সেই অবদান কিন্তু বেগম খালেদা জিয়ার রয়েছে এবং একই সাথে দীর্ঘদিনের যে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় যে নির্যাতন নিপীড়নের ক্ষেত্রেও কিন্তু তিনি কখনো দেশ ছেড়ে যাননি এবং তাকে বিভিন্ন ধরনের অফার করা হলেও তিনি সবশেষ দেশের মাটিতে থেকে তিনি মৃত্যুবরণ করবেন এমন একটি আশা তার প্রত্যয় ব্যক্ত করেছিলেন, সেটি কিন্তু প্রতীয়মান এবং তার শেষ সময়টাতেই তিনি সেটি দিয়ে আসলে শেষ হয়েছে। আর তিনি এই দেশের মাটিতেই মৃত্যুবরণ করতে পেরেছেন এবং সেই সাথে আর একটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজা ইতিমধ্যে যে সম্পন্ন করার জন্য তার যে মরদেহ সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনের ভেতরে নিয়ে আসা হবে এবং সেজন্য যে আমরা দেখছি যে দুই পাশেই র্যাবের সদস্য, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অলরেডি দাঁড়িয়ে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে ভেতরে নিয়ে আসা হবে এবং সেই ভেতরে আনার পরেই মূলত এখানে যে বাকি যে কার্যক্রম সেটি সম্পন্ন হবে। ইতিমধ্যে দেখছেন যে আনসারের সদস্যরাও তারা কিন্তু যে 3টি স্তর আমরা দেখছি সেই 3টি স্তরের মধ্যে একটি স্তরে তারা দাঁড়িয়েছেন এবং সেখানে তারা এখানে অংশগ্রহণ করছেন এবং সেই সাথে যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে এখানে তাদের শক্ত অবস্থান রয়েছে এবং সেই সাথে 3টি স্তরের মধ্যে মাঝের যে স্তরটি রয়েছে সেখানে সেনাবাহিনী অবস্থান করছে, অর্থাৎ কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে। সেক্ষেত্রে যেহেতু প্রত্যেক নেতাকর্মী আসলে এক ধরনের এখানে আবেগ আপ্লুত হয়ে আছেন, সবশেষ শ্রদ্ধা জানাবেন, চিরবিদায় জানাবেন আসলে বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়া, তাকে চিরবিদায় জানাতেই ইতিমধ্যে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সেক্ষেত্রে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করবেন, দোয়া মোনাজাত হবে এখানে। কারণ আপনারা জানেন যে যেহেতু দুপুর 2টায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে তার নামাজের জানাজার পূর্বে এখানে জোহরের নামাজ হবে, সেই নামাজের জানাজার পূর্বেই এখানে দোয়া অনুষ্ঠিত হবে। আমরা সেই দোয়ার জন্য কিন্তু এখানেও অনেক সাধারণ মানুষ তারা এখানে উপস্থিত রয়েছেন এবং যদি একই সাথে জানিয়ে রাখি এখানে বিভিন্ন নেতাকর্মী ইতিমধ্যে হয়েছেন। আমরা তাবিদ আওয়ালকে দেখতে পাচ্ছি, আমরা দেখছি ইতিমধ্যেই বিএনপির একজন, আপনাদের কাছে জানতে চাই, আমরা লাইভে যুক্ত আছি যে আসলে আজকে তো বিএনপির অনেক বড়, শুধু না দেশের ইতিহাসের থেকে এক উজ্জ্বল নক্ষত্র আমরা হারিয়েছি, এই শোক আসলে বাংলার মানুষ কিভাবে কাটিয়ে? এই শোক আসলে কাটিয়ে ওঠার মতো
অবস্থা নাই। এখন বাংলাদেশের আমরা একজন অভিভাবক হারিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম, গণতন্ত্র সংগ্রাম, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম এই উপমহাদেশের মানুষ বছরের পর বছর মনে রাখবে। ওনার বাংলাদেশের ওনার মতো দেশপ্রেমিক, ওনার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি জনগণের জন্যই শুধু সারা জীবন কাজ করে গেছেন, সেটা অত্যন্ত বিরল। আমরা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একজন চেয়ারপারসন বা সাবেক প্রধানমন্ত্রী হারায়নি, আমরা আমাদের গণতন্ত্রের মাতা হারিয়েছি। আমাদের সবার জায়গা থেকে সবাইকে উনি কোনো না কোনোভাবে উনি ছুঁয়েছেন, সবার জন্য উনি কোনো না কোনোভাবে করেছেন। তো সেটা কখনোই ভোলার নাই। এই ক্ষতি অপূরণীয়। আমরা সকলে দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক এবং ওনার রেখে যাওয়া আদর্শ নিয়ে যেন আমরা চলতে পারি, সেটাই আমরা দোয়া করছি। জি, ধন্যবাদ। দেখছেনই আসলে ইতিমধ্যে বিএনপির নেত্রী থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মী তারা এখানে উপস্থিত হচ্ছেন এবং একে একে তারা আসলে তাদের যে শোকের যে বার্তাগুলো সেগুলো বলছেন। তো আমাদের এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অপর প্রান্তে রয়েছে সহকর্মী সাইফুল ইসলাম, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতীয় সংসদ ভবনের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজার আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরুর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই এই জানাজাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই মানিক মিয়া এভিনিউ এলাকা সহ সংসদ ভবন এলাকার আশেপাশের বিভিন্ন এলাকায় সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দলের নেতাকর্মী সমর্থক ছাড়াও সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এই জানাজাতে অংশগ্রহণ করার জন্য সকাল থেকেই কিন্তু তারা দলে দলে আসতে শুরু করেছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি যে মূল আনুষ্ঠানিকতা যেই জায়গাটিতে হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য, তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাকে যেখানে রাখা হবে আমরা ঠিক সেই জায়গাটিতে রয়েছি এবং এই জায়গাটিতেই মূল যে জানাজার আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে জোহরের নামাজের পর এবং বাইতুল মোকাররমের খতিব আজকের এই নামাজের জানাজার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এই দুপুরের জোহরের নামাজের পর এবং বাইতুল মোকাররমের খতিব তিনি নামাজের জানাজা পড়াবেন এবং আজকের এই যে শেষ বিদায়ের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ইতিমধ্যেই এই জানাজাকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী সমর্থক সহ সাধারণ মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং পুরো এলাকা কিন্তু লোকারণ্য হয়ে গেছে এবং মূল আনুষ্ঠানিকতার যেই গেট, সেই গেট দিয়ে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে কিন্তু এই এলাকাটিতে ঢুকছেন যারা আসছেন এই জানাজায় অংশগ্রহণ করতে। বিভিন্ন দেশের কূটনীতিকরা আজকের এই জানাজায় অংশগ্রহণ করবেন, পাশাপাশি দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ কূটনীতিকরা কিন্তু আজকের এই জানাজায় অংশগ্রহণ করবেন এবং সবাই ঠিক সামনের যেই জায়গাটি রয়েছে, উন্মুক্ত জায়গাটি রয়েছে, আমরা এই মুহূর্তে রয়েছি ফিরোজার সামনে। আমরা দেখছি যে আসলে ফিরোজার গেট থেকে বেগম জিয়ার যে বহনকারী যে গাড়িটি, অর্থাৎ মরদেহ বহনকারী যে ফ্রিজিং গাড়িটি, সেটি কিন্তু বের করা হয়েছে
এখনই কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে সে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে হাজার হাজার তার ভক্ত, তার নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। সেই শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু তাকে নেওয়া হয়েছিল, এখান থেকে আসলে বের করা হয়েছে। আপনারা জানেন যে বেগম জিয়াকে কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে ঠিক 9টা 15 মিনিটে এই গুলশানের তার যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজায় তাকে নিয়ে আসা হয়েছিল। সে নিয়ে আসার পর থেকে আমরা দেখেছি যে দীর্ঘ সময় এখানে ছিল। তারপরে এখানে তার যারা নিকটতম আত্মীয় স্বজন যারা রয়েছে তারা কিন্তু তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেছে, শেষ বিদায় দিয়েছেন। এবং তার পরবর্তী সময় কিন্তু এই গুলশানের বাসভবন থেকে তার মরদেহবাহী গাড়ি বহরটি এই মুহূর্তে জানাজার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন। আমরা দেখছি যে আসলে সেনা সদস্য এবং শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুপাশে রশি দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করছেন। আমরা দেখছি যে দুপাশে দড়ি টানিয়ে মাঝখান থেকে কিন্তু গাড়ি বহরে যারা যোগ দিচ্ছেন তারা কিন্তু তাকে সেই গাড়িটি, অর্থাৎ তার মরদেহ বহনকারী গাড়িটি, সেটি কিন্তু সামনের দিকে যাচ্ছেন। আমরা দেখছি গাড়ির সামনে এজেড.এম. জাহিদ হোসেন, ডাক্তার জাহিদ, যিনি তার ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন, তিনি কিন্তু গাড়ির সামনের অংশে বসা রয়েছেন এবং এসএসএফ এর সদস্য বসা রয়েছেন। এই যে গাড়িটি দেখছেন, জাতীয় পতাকা মোড়ানো যে গাড়িটি রয়েছেন, সেখানে কিন্তু গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ শেষ বিদায় জানানোর জন্য, তাকে শেষ বিদায় দেওয়ার জন্যই কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে সেই সংসদ ভবনে। আপনারা জানেন যে 3 বারের প্রধানমন্ত্রী, দেশের গণতন্ত্রের মাতা যাকে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি তার জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছেন, গণতন্ত্র দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য যিনি তার রাজনৈতিক 43 বছরের জীবনে যিনি পুরোটা সময় কিন্তু তিনি দেশ, মাটি এবং মানুষের জন্য আসলে উৎসর্গ করে দিয়ে গেছেন, সেই মানুষটি আজ পৃথিবীতে নেই। তাকে শেষবারের মতো বিদায় জানাতে তার মরদেহটি আসলে তার বাসভবন ফিরোজা থেকে তাকে এই মুহূর্তে বের করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে গুলশান হয়ে। তাকে বহনকারী গাড়িটি চলে যাবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে তাকে শেষ বিদায় দেওয়ার জন্য, তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছেন হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, ভক্ত, তার শুভাকাঙ্ক্ষী এবং দেশের সাধারণ মানুষ যেখানে অপেক্ষা করছেন। সেই উদ্দেশ্যে কিন্তু তার গাড়ি বহরটি কিন্তু রওনা করছেন এখান থেকে। তার যে যাত্রা, অর্থাৎ শেষ যাত্রা, হয়তো এই বাসায় আর ফেরা হবে না তার। দীর্ঘ সেই 2013 সালের পর থেকে, যখন মইনুল রোডের বাসা থেকে তাকে আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়ে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যখন তাকে সেই বাসা থেকে বের হতে হলো, তারপর থেকে আমরা দেখেছি যে তিনি কিন্তু কিছুদিন তার ভাইয়ের বাসায় ছিলেন। তারপরে কিন্তু এই যে ফিরোজা গুলশানের যে বাসভবনটি রয়েছে, সেই বাসভবন ভাড়া বাসা, সেখানে কিন্তু তিনি উঠেছেন এবং সেখান থেকেই কিন্তু তিনি নানাভাবে নিগ্রহের শিকার হয়েছিলেন। আমরা দেখেছি যে এই ফিরোজাতেই কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি অবরুদ্ধ ছিলেন এবং এখানেই বালু ট্রাক রাখিয়ে তার মুভমেন্ট, অর্থাৎ তার চলাচলা বিঘ্ন ঘটানো হয়েছিল। তাকে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করা হয়েছিল। সে সময় তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই বাসার মধ্যেই কিন্তু আসলে অবরুদ্ধ অবস্থায় ছিল। তারপরে আমরা দেখেছি যে আসলে যখন সে অসুস্থ হয় এবং এখান থেকে কিন্তু তিনি যখন কারাগারে গিয়েছেন, সেখান থেকে আবার মুক্তি পেয়ে তিনি আবার আমরা দেখেছি যে এই বাসায় এসেছেন এবং যখন তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন তখনও কিন্তু এই বাসা থেকেই কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ সেই বাসায় তিনি এসেছেন, কিন্তু সেই ফ্রিজিং ভ্যানে করে। সে বাসায় তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেছেন, তার স্বজনরা শেষ বিদায় দিয়ে দিয়েছেন। এই ফিরোজাতে আর হয়তো তিনি আর আসবে না। এখন শেষ যাত্রা তার সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে
লক্ষ লক্ষ নেতাকর্মী ভক্তরা যারা অপেক্ষা করছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে, শেষ বিদায় জানাতে। আপনারা জানেন যে সেখানে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর নামাজে জানাজা পরে আমরা জানি যে তাকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে। এই মুহূর্তে তার গাড়ি বহর কিন্তু আসলে যেহেতু জানেন যে তাকে একটু দেখার জন্য, তাকে শেষ বিদায় জানানোর জন্য নেতাকর্মীরা রাস্তার পাশে অপেক্ষা করছেন, যে কারণে হয়তো তার এই গাড়ি বহর পৌঁছতে অনেক সময় লাগবে। কারণ এই মুহূর্তে যখন বের হয়েছে সেখান থেকে তার গাড়ি বহরের এখনও কিন্তু আসলে সেই গুলশান 2 পর্যন্ত যেতে পারিনি। কারণ দুপাশে আমরা দেখেছি যে নেতাকর্মী